প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি সবাই ভালো আছেন। তো যে বিষয়টি নিয়ে আলোচনা করছিলাম, স্নাতক চতুর্থ বর্ষের একটি কোর্স ধ্বনিবিজ্ঞান ও ভাষাতত্ত্ব। আজকে এই বিষয়টির দ্বিতীয় ক্লাস। আমি প্রথম ক্লাসে আলোচনা করেছি ধ্বনিবিজ্ঞানের একটি পরিচ্ছেদ বাক প্রত্যঙ্গ। আমি বলেছিলাম যে এই বিষয়টি দুটি ভাগে বিভক্ত, একটি হচ্ছে ধ্বনিবিজ্ঞান এবং আরেকটি হচ্ছে ভাষাতত্ত্ব। তো আমি ধ্বনিবিজ্ঞান নিয়ে আলোচনা করছিলাম। গত ক্লাসে ধ্বনিবিজ্ঞানেরই একটা পরিচ্ছেদ বাক প্রত্যঙ্গ নিয়ে আলোচনা করেছি। তারই ধারাবাহিকতায় আজ আলোচনা করব স্বরধ্বনি সম্পর্কে। তো চলুন আমরা আর সময় নষ্ট না করে ক্লাসে চলে যাই। স্বরধ্বনি কি, এই বিষয়টি বোঝার আগে আমাদের কিছু বিষয় পরিষ্কার হতে হবে। আজকে আমাদের যে আলোচনার বিষয় স্বরধ্বনি, আমরা জন্মগ্রহণ করার পর আমাদের মা প্রথম যে বর্ণের সাথে আমাদের পরিচয় করিয়ে দেন সেটি হচ্ছে স্বরে অ। সেই স্বরে অ অর্থাৎ বাংলা বর্ণমালার প্রথম বর্ণ স্বরে অ, এই স্বরধ্বনি নিয়ে আলোচনা করছি। এখানে নতুন করে আলোচনার কিছু নেই। আপনারা সেই জন্মগ্রহণ করার পর থেকে এগুলোর সাথে পরিচিত। আপনারা জানেন স্বরবর্ণ কী, ব্যঞ্জনবর্ণ কী, স্বরবর্ণ কয়টি, ব্যঞ্জনবর্ণ কয়টি, এই সব বিষয় আপনারা জানেন। যেহেতু এটা আমাদের পাঠ্য, তো আমাদেরকে আরেকটু ভালোভাবে জানতে হবে, আমাদেরকে জানতে হবে অন্যদেরকে জানানোর জন্য। তো যাই হোক, স্বরধ্বনি এবং স্বরবর্ণ এই বিষয়টি কিন্তু একই, অনেকে গুলিয়ে ফেলেন। আমি বলে দিচ্ছি, পরিষ্কার করে দিচ্ছি। স্বরবর্ণ যা, স্বরধ্বনিও তাই। স্বরবর্ণের কথ্য রূপ হচ্ছে স্বরধ্বনি এবং স্বরধ্বনির লেখ্য রূপ হচ্ছে স্বরবর্ণ। আমরা যখন বলবো তখন সেটা ধ্বনি হয়ে যাবে এবং আমরা যখন লিখব তখন সেটা বর্ণ হয়ে যাবে। কেমন, এই জিনিসটা আপনারা মাথায় রাখবেন। তো স্বরধ্বনির সংজ্ঞা আমরা জানব। স্বরধ্বনি কি? ইংরেজ ধ্বনিবিজ্ঞানী ড্যানিয়েল জোন্স তার মতে সে যে স্বরধ্বনির একটি সংজ্ঞা দিয়েছিলেন তার অনুবাদ হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে, এই ধ্বনিবিজ্ঞান বিষয়ে ক্লাস হচ্ছে। আজকে ক্লাসে বিষয় হচ্ছে স্বরধ্বনি, অর্ধ স্বরধ্বনি এবং দ্বি-স্বরধ্বনি। তো এর নিচে সবুজ কালিতে দেখতে পাচ্ছেন যে স্বরধ্বনির সংজ্ঞা দেওয়া রয়েছে। ড্যানিয়েল জোন্স ইংরেজিতে যে সংজ্ঞাটি দিয়েছিলেন তারই অনুবাদ হচ্ছে এই সংজ্ঞাটি: স্বাভাবিক কথাবার্তায় গলনালী ও মুখ বিবর দিয়ে বাতাস বেরিয়ে যাবার সময় কোনো জায়গায় বাধাপ্রাপ্ত না হয়ে কিংবা শ্রুতিগ্রাহ্য চাপা না খেয়ে ঘোষবৎ যে ধ্বনি উদ্গত হয় তাই স্বরধ্বনি। এই সংজ্ঞাটি হচ্ছে ইংরেজ ধ্বনিবিজ্ঞানী ড্যানিয়েল জোন্সের একটি সংজ্ঞা, তারই অনুবাদ। এখানে আমি আপনাদের বোঝার সুবিধার্থে আরও বেশ কয়েকটি সংজ্ঞা লিখে দিয়েছি, যদিও আপনারা অনেক ভালোভাবেই জানেন স্বরধ্বনি কাকে বলে বা স্বরধ্বনি কী। তো যে সংজ্ঞাগুলো আমি অতিরিক্তভাবে দিয়ে দিয়েছি সেগুলো দেখুন একবার। 1 নম্বরে, যে বাকধ্বনি উচ্চারণের সময় ফুসফুস থেকে আগত বাতাস মুখের মধ্যে কোনোভাবে বাধাপ্রাপ্ত হয় না সেগুলোই হচ্ছে স্বরধ্বনি। আবার যে ধ্বনি অন্য ধ্বনির সাহায্য ছাড়াই অবাধে উচ্চারিত হতে পারে এবং যাকে আশ্রয় করে অন্য ধ্বনি প্রকাশিত হয় তাকে স্বরধ্বনি বলে। আবার দেখুন, যে সকল ধ্বনি উচ্চারণের সময় ফুসফুস তাড়িত বাতাস বেরিয়ে যেতে মুখ বিবরের কোথাও কোনো প্রকার বাধা পায় না তাদেরকে বলা হয় স্বরধ্বনি। আরেকটি সংজ্ঞা দেখুন,
যে সকল ধ্বনি অন্য ধ্বনির সাহায্য ব্যতিরেকে স্বয়ংপূর্ণ ও পরিস্ফুটভাবে উচ্চারিত হয় এবং যাহাকে আশ্রয় করিয়া অন্য ধ্বনি প্রকাশিত হয় তাহাকে স্বরধ্বনি বলে। এই যে 5টি সংজ্ঞা আমি পড়লাম, আপনারা কিন্তু অবশ্যই বুঝতে পেরেছেন যে সবগুলো সংজ্ঞার বৈশিষ্ট্য কিন্তু একই, সবগুলো সংজ্ঞার প্রকাশ কিন্তু একই এবং সবগুলো সংজ্ঞার ভাব কিন্তু একই। শব্দগুলো একটু ভিন্ন হতে পারে, কঠিন সহজ একটু ভিন্ন, কিন্তু ভাব প্রকাশ কিন্তু একই, অর্থাৎ আমরা বুঝে গেছি যে স্বরধ্বনি কী। তো আজকে এই স্বরধ্বনির মধ্যে আমাদের যে আলোচনার বিষয়, আমরা স্বরধ্বনির সংজ্ঞা সম্পর্কে জানব, স্বরবর্ণ সম্পর্কে জানব, মৌলিক স্বরবর্ণ সম্পর্কে জানব, স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ কার সম্পর্কে জানব, বর্ণের মাত্রা, স্বরধ্বনির শ্রেণীবিন্যাস, অর্ধ স্বরধ্বনি, দ্বি স্বরধ্বনি সম্পর্কে আমরা জানব। তো আমি আশা করেছি যে স্বরধ্বনির সংজ্ঞা সম্পর্কে আপনারা স্পষ্ট বুঝতে পেরেছেন। আপনারা জানেনও সংজ্ঞা কী, তার মধ্যে আমি বেশ কয়েকটি সংজ্ঞা দিয়ে দিয়েছি। আপনি যেভাবেই বলেন, যাই লিখেন না কেন, ভাব এবং আবেদন এক থাকলে আপনার সকল সংজ্ঞাই সঠিক হবে। তো দেখুন, বাংলা ভাষায় স্বরবর্ণ হচ্ছে 11টি। স্বরে অ, স্বরে আ, হ্রস্ব ই, দীর্ঘ ই, হ্রস্ব উ, দীর্ঘ উ, রি, এ, ওই, ও, ঔ, এ হচ্ছে 11টি। এগুলোর উচ্চারণ কিভাবে হবে আপনারা অবশ্যই জানেন যে এর আগে বাক্যপ্রত্যঙ্গ যখন আমি আলোচনা করেছি তখন আপনারা সে আলোচনা শুনেছেন। সেখানে আপনারা জেনেছেন যে এই ধ্বনিগুলো উচ্চারণের সময় আমাদের মুখ কতটুকু বিকৃত হয় বা মুখের আকার কীরকম হয়। যদিও এই স্বরধ্বনিগুলো কোথাও বাধাপ্রাপ্ত হয় না, একবারে ফুসফুস থেকে বাতাসটা বের হয়ে দুই ঠোঁটের সাহায্যে ধ্বনিগুলো উচ্চারিত হয়। অ, আ, এটা আমরা বুঝেছি দুই ঠোঁটের কারণে। আমাদের এই ঠোঁটের যে আকার পরিবর্তন, এই পরিবর্তনের মাধ্যমেই এই স্বরধ্বনিগুলো উৎপন্ন হয়। ফুসফুস থেকে বাতাসটা বের হয়ে কোথাও কোনো বাধাপ্রাপ্ত না হয়ে শুধুমাত্র ঠোঁট দিয়ে বের হয়ে পড়ে, দুই ঠোঁটের ফাঁক দিয়ে। এই দুই ঠোঁট গোলাকার, চ্যাপ্টা, লম্বা, এরকম ওরকম হয়ে আমাদেরকে এই স্বরবর্ণগুলো তৈরি করে। আপনারা দেখুন, স্বরে অ আপনি যখন বলছেন আপনার দুই ঠোঁট কিন্তু গোলাকার হচ্ছে না, একটু লম্বাটে হয়ে যাচ্ছে উপরের নিচের দিকে। আবার স্বরে আ যখন বলছেন তখন আ মুখটা কেমন হা হয়ে গেছে। আবার ই যখন বলছেন তখন দেখবেন দুই ঠোঁট কেমন চ্যাপ্টা। আপনার সামনে যদি কোনো আয়না থাকে, আপনি আয়না দিয়ে এই উচ্চারণগুলো আপনি দেখতে পারেন যে আপনার ঠোঁটের আকৃতি কীরকমভাবে পরিবর্তন হয় এবং ঠোঁটের আকৃতি কীরকমভাবে পরিবর্তন হয়ে এই বর্ণগুলো, এই ধ্বনিগুলো তৈরি করে। তো বাংলা ভাষায় স্বরবর্ণ 11টি, কিন্তু মৌলিক স্বরবর্ণ রয়েছে মাত্র 7টি। যদিও কয়েকটি জায়গা রয়েছে 8টির কথা উল্লেখ রয়েছে, সেখানে ঔ স্বরধ্বনিকে মৌলিক স্বরধ্বনি বলা হয়েছে। কিন্তু আবার অনেকেই ঔকে মৌলিক স্বরধ্বনি বলছেন না বা মৌলিক স্বরবর্ণ বলছেন না। এই কারণ হচ্ছে ঔকে আমরা দুটি এখানে পাই, ও এবং হ্রস্ব উ, এই দুটি বর্ণের সহযোগী আমরা পাই। যেহেতু মৌলিক বলতে যা বোঝায় কারও কোনো সহযোগিতা নেই, এগুলো সম্পর্কে আপনারা পরবর্তীতে জানতে পারবেন। অনেক বিস্তারিত পড়াশোনা আছে, আমি সংক্ষেপে বললাম। তারপরেও যদি আমার আলোচনায় না বুঝতে পারেন তাহলে আপনারা বই ঘেটে দেখতে পারেন যে মৌলিক স্বরধ্বনি এই 7টাই কেন এবং বাকি ধ্বনিগুলো কেন মৌলিক নয়, সেগুলো আপনারা বই পড়ে জানতে পারবেন। যাই হোক, তো মৌলিক স্বরবর্ণ হচ্ছে 7টি, আমরা 7টাই পড়ব। সে 7টি হচ্ছে স্বরে অ, স্বরে আ, হ্রস্ব ই, হ্রস্ব উ, এ, এ, ও, এগুলো হচ্ছে মৌলিক স্বরবর্ণ। তো যেহেতু এই স্বরধ্বনিগুলো বাংলায় শব্দের অর্থ পার্থক্য ঘটাতে সক্ষম, তাই এগুলো বাংলা স্বরধ্বনি মূল বা স্বরস্বনিম, এগুলো মনে রাখবেন। তো এখন আমরা জানব স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ সম্পর্কে আমরা জানব। দেখুন, স্বরধ্বনির লিখিত প্রতীক বা চিহ্নকে বলা হয় স্বরবর্ণ। আমি এর আগে কিন্তু বলেছি, একটু আগে বললাম যে স্বরধ্বনির লিখিত প্রতীক বা চিহ্নকে
স্বরধ্বনির লিখিত প্রতীক বা চিহ্নকে বলা হয় স্বরবর্ণ। স্বরবর্ণের লিখিত রূপ হচ্ছে দুটি, একটি হচ্ছে পূর্ণরূপ এবং অপরটি সংক্ষিপ্ত রূপ। পূর্ণরূপ কি? স্বরবর্ণ যখন স্বাধীনভাবে ব্যবহৃত হয় তখন এর পূর্ণরূপ লেখা হয়। স্বরবর্ণ যখন স্বাধীনভাবে ব্যবহৃত হয় তখন এর পূর্ণরূপ লেখা হয়। স্বরবর্ণের পূর্ণরূপ শব্দের শুরুতে, মাঝে, শেষে 3 অবস্থাতেই থাকতে পারে। যেমন শব্দের শুরুতে অনেক, এই যে এখানে অনেকের স্বরে অ দেখুন, এটি কিন্তু স্বরবর্ণে আমরা যা দেখেছি এখানে তাই দেখছি, অর্থাৎ স্বরে অ এর কোনো পরিবর্তন হচ্ছে না। আবার আকাশ, এখানে স্বরে আ এরও কোনো পরিবর্তন হচ্ছে না। আবার ইলিশ, রস্ব ই, এই রস্ব ই কিন্তু আমাদের স্বরবর্ণে দেখা সেই রস্ব ই, অর্থাৎ এখানে কোনো পরিবর্তন হচ্ছে না। এই যে পরিবর্তন না হয়ে ব্যবহৃত হচ্ছে মানে স্বাধীনভাবে ব্যবহৃত হচ্ছে। এই স্বাধীনভাবে ব্যবহৃত যখন হবে তখন আমরা এটাকে স্বরবর্ণের পূর্ণরূপ নামে অভিহিত করব। আবার স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ তাহলে কি? অভিন্ন মানে স্বরে অভিন্ন স্বরবর্ণগুলো ব্যঞ্জন বর্ণের সঙ্গে সংযুক্ত হলে পূর্ণরূপের বদলে সংক্ষিপ্ত রূপ পরিগ্রহ করে। স্বরবর্ণের এই ধরনের সংক্ষিপ্ত রূপকে কার বলে। যেমন আমি আরেকটু স্পষ্ট করে দেই, ধরুন কুকুর, কয় রস্য উকার কু, কয় রস্য উকার কু, বয়সীন র। এই যে কুকুর, দেখুন এখানে কিন্তু ক রয়েছে এবং রস্য উ রয়েছে। আমরা যদি কুকুর শব্দটিকে ভাঙি দেখবেন কয় রস্য উকার কু, অর্থাৎ ক যোগ রস্য উ যোগ ক যোগ রস্য উ যোগ বয়সীন র। এই যে যোগ 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 দিলাম, তার মানে ক এর সাথে রস্য উ সংযুক্ত হয়েছে। সেই রস্য উ তার নিজস্ব যে রূপ সেই রূপে না বসে একটি গিট্টু দেই, সেই গিট্টুর মতো এই কর নিচে বসেছে, মানে এটি হচ্ছে স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ। এটি হচ্ছে কার, এটি হচ্ছে রস্য উকার, এগুলো হচ্ছে কার, অর্থাৎ এই কার স্বরে অর কোনো কার হয় না। তো এই অভিন্ন স্বরবর্ণগুলো ব্যঞ্জন বর্ণের সঙ্গে সংযুক্ত হলে পূর্ণরূপের বদলে সংক্ষিপ্ত রূপ পরিগ্রহ করে। স্বরবর্ণের এই ধরনের সংক্ষিপ্ত রূপকে বলা হয় কার। তো স্বরবর্ণের কার চিহ্ন 10টি, অর্থাৎ স্বরে অ বাদে আরও যে 10টি স্বরবর্ণ 11টি, এর মধ্যে স্বরে অ বাদ দিলে যে 10টি স্বরবর্ণ থাকে, এই প্রত্যেকটি স্বরবর্ণের একটি করে কার চিহ্ন রয়েছে বা সংক্ষিপ্ত রূপ রয়েছে, যে সংক্ষিপ্ত রূপকে আমরা কার বলি। যেমন আকার, আকার, এই যে দেখুন এখানে স্পষ্ট দেওয়া রয়েছে মা। মা এই বর্ণটিতে কিন্তু 2টি বর্ণ রয়েছে, 2টি বর্ণের সংযুক্ত হয়ে এই মা বর্ণটি হয়েছে ম এবং স্বরে আ। তো এখানে ম এর সাথে স্বরে আ তার নিজস্ব রূপে এখানে বসেনি, নিজস্ব রূপে না বসে তার সংক্ষিপ্ত রূপে এই মর সাথে বসে মা বর্ণটি রচনা করেছে, অর্থাৎ মকে মা হতে সাহায্য করেছে স্বরে আ তার সংক্ষিপ্ত রূপ দিয়ে। কেমন? অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন। এ হচ্ছে আকার, যেমন মা, বাবা, ঢাকা। আবার আরেকটি কার চিহ্ন ইকার, যেমন ইকার কিনি, চিনি, মিনি ইত্যাদি। দীর্ঘ ইকার শশী, সীমানা, রীতি। আবার রস্য উকার কুকুর, পুকুর, দুপুর। তেমনিভাবে দীর্ঘ উকার ভূত, মূল্য, সূচি। আবার ঋকার কৃষক, তৃণ, পৃথিবী। আবার একার চেয়ার, টেবিল, মেয়ে। ঐকার তৈরি, বৈরি, হইচই। ওকার খোকা, পোকা, বোকা। ওকার নৌকা, মৌসুমি, পৌষ। তো এই হচ্ছে 10টি স্বরবর্ণের 10টি কার চিহ্ন। তো এখন আমরা দেখব বর্ণের মাত্রা সম্পর্কে আমরা জানব। এই বিষয়গুলো কিন্তু আপনাদের জানতে হবে। এগুলো পাঠ্য আমাদের রয়েছে স্বরবর্ণ, কিন্তু স্বরবর্ণ তো শুধুই স্বরবর্ণ না, স্বরধ্বনি শুধুই স্বরধ্বনি না, এর সাথে আরও কিছু শাখা প্রশাখা রয়েছে, সেগুলো নিয়েই কিন্তু এই স্বরধ্বনি বা স্বরবর্ণ, সেগুলোই আমি আপনাকে জানাচ্ছি। অর্থাৎ আমি কিন্তু সিলেবাসের বাইরে কোনো আলোচনা করছি না। তো বর্ণের মাত্রা দেখুন,
আমরা জানি যে আমাদের বাংলা ভাষায় মোট 50টি বর্ণ রয়েছে। এর মধ্যে স্বরবর্ণ হচ্ছে 11টি এবং ব্যঞ্জন বর্ণ 39টি। তো স্বরবর্ণ বা ব্যঞ্জন বর্ণের মাত্রায় সোজা দাগ থাকলেই সেটাকে মাত্রা বলে। যেমন এ কিংবা ও অক্ষরের উপরে মাত্রা থাকে না। এই এ এবং ও এর উপরে মাত্রা দেওয়া মাত্রই কিন্তু এগুলো এ আর ও থাকবে না, সম্পূর্ণ ভিন্ন হরফে রূপান্তরিত হয়ে যায়। মাত্রা সহ এ হয়ে যায় ত এ রফালা, অর্থাৎ মাত্র, আপনি যে মাত্র শব্দটি লিখলেন, ময় আকার তর নিচে রফলা দিলে যে তয়ের যে পরিবর্তন, এই পরিবর্তনটা হয়ে যায় এর উপরে আপনি যদি মাত্রা দেন, এর সাথে মিলে যায়। আবার ও হয়ে যায় ত এ ত। তো এই দুই হরফই এ এবং ও তখন আর স্বরবর্ণ থাকে না, হয়ে যায় যুক্ত ব্যঞ্জন বর্ণ। এগুলো মনে রাখবেন। তো দেখুন, এই 50টি বর্ণের মধ্যে পূর্ণ মাত্রা বর্ণ রয়েছে 32টি। এর মধ্যে কি কি রয়েছে এখানে দেওয়া আছে, আপনারা এগুলো এই ভিডিওটা পোস্ট করে লিখে নেবেন খাতার মধ্যে। আবার অর্ধ মাত্রার বর্ণ দেওয়া আছে 8টি এবং মাত্রাহীন বর্ণ রয়েছে 10টি। কেমন? এই যেগুলো অর্ধ মাত্রার বর্ণ, আপনারা খেয়াল করুন, এগুলো কিন্তু মাত্রা নেই, সাথে অক্ষরের শেষে একটু ছোট একটা মাত্রা দেখা যাচ্ছে, এটি হচ্ছে অর্ধমাত্রা। আবার যে মাত্রাগুলোর মানে যে বর্ণগুলোর উপরে মাত্রা নেই সেগুলো খেয়াল করে দেখুন। এগুলো খেয়াল করলে আপনারা বুঝতে পারবেন। অবশ্যই আমাদেরকে এগুলো খেয়াল করতে হবে, কারণ আপনারা যখন খাতায় লিখবেন আপনি কিন্তু বাংলায় পড়েন, মনে রাখবেন। আপনি যা বলবেন, আপনি যা লিখবেন, আপনাকে দেখেই কিন্তু অন্যান্যরা সেটা শিখবে, কারণ আপনি হচ্ছেন বাংলার স্টুডেন্ট। আপনি বাংলায় আপনার কারবার। আপনি যখন পরীক্ষার হলে লিখবেন, অনেকে বলে যে ভাই আমি তো ভালো স্টুডেন্ট, লিখিও ভালো, পড়িও ভালো, পারিও ভালো, নম্বর কম পাই। আরে ভাই, ভালো পড়লে, ভালো পারলে, ভালো লিখলে নম্বর কেন কম পাবেন? এই কারণ হচ্ছে, যখন কোনো বাংলার শিক্ষক কোনো পরীক্ষার খাতা দেখেন, তখন কিন্তু সে এটা মাথায় রেখে খাতা দেখেন যে আমি যার খাতা দেখছি সে বাংলার স্টুডেন্ট, অর্থাৎ সে জানে কোন বর্ণের উপরে কতটুকু মাত্রা রয়েছে। হ্যাঁ, সেগুলো এই টিচার দেখে তারপর নম্বর দেয়। সেগুলো অন্যান্য ডিপার্টমেন্টের ছাত্রছাত্রীদেরকে মাফ করা হয়, কিন্তু বাংলার ছাত্রদের সাথে বা বাংলার স্টুডেন্টদের এগুলো নো কম্প্রোমাইজ। এগুলো খেয়াল রাখতে হবে। লেখার সময় প্রত্যেকটা মাত্রা ঠিক রয়েছে কিনা সেগুলোর দিকে নজর দিতে হবে, তবেই আপনি আর নম্বর কম পাবেন না। যাই হোক, তো এখন আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব, সেটা হচ্ছে স্বরধ্বনির শ্রেণীবিন্যাস। স্বরধ্বনির বিচার ও শ্রেণীবিন্যাসে মাপকাঠি রয়েছে 3টি। একটি হচ্ছে জিহ্বার অংশ, 2 নম্বরে রয়েছে জিহ্বার উচ্চতা এবং 3 নম্বরে রয়েছে ঠোঁটের উচ্চতা। এবং আনঅফিসিয়ালি আরেকটি শ্রেণীবিন্যাস রয়েছে, সেটি হচ্ছে পেশিসমূহের আপেক্ষিক অবস্থা। কেমন? এই 3টি, আমি যে 3টি বললাম, যে স্বরধ্বনির বিচার ও শ্রেণীবিন্যাসের মাপকাঠি রয়েছে 3টি। একটি হচ্ছে জিহ্বার অংশ, জিহ্বার উচ্চতা এবং ঠোঁটের উচ্চতা। তো এগুলো হচ্ছে স্বরধ্বনির বিচার ও শ্রেণীবিন্যাসের মাপকাঠি। এর বাইরেও আরেকটি মাপকাঠি রয়েছে, সেটি হচ্ছে পেশিসমূহের আপেক্ষিক অবস্থা। তো যাই হোক, আমরা বিস্তারিতভাবে জানব। দেখুন, প্রথমেই আমরা যাচ্ছি জিহ্বার অংশ। স্বরধ্বনি বিচারের প্রথম মাপকাঠি অনুসারে জিহ্বার সম্মুখ অংশ থেকে উচ্চারিত স্বরধ্বনিসমূহকে সম্মুখ স্বরধ্বনি বলা হয়। পরীক্ষা আসতে পারে সম্মুখ স্বরধ্বনি বলতে কি বোঝো, আপনারা এটা লিখবেন। স্বরধ্বনি বিচারের প্রথম মাপকাঠি অনুসারে জিহ্বার সম্মুখ অংশ থেকে উচ্চারিত স্বরধ্বনিসমূহকে সম্মুখ স্বরধ্বনি বলা হয়। সম্মুখ স্বরধ্বনি উচ্চারণে জিহ্বার সম্মুখ ভাগ শক্ত তালুর বিভিন্ন অংশের দিকে বিভিন্ন কৌণিকে উত্তোলিত হয়। আবার মধ্য স্বরধ্বনি কি, অর্থাৎ এই জিহ্বার অংশের মধ্যে 3টি আরও ভাগ রয়েছে, সম্মুখ স্বরধ্বনি, মধ্য স্বরধ্বনি এবং পশ্চাৎ স্বরধ্বনি। তো আমরা সম্মুখ স্বরধ্বনি সম্পর্কে জানলাম, এখন জানব মধ্য স্বরধ্বনি সম্পর্কে। জিহ্বার মধ্য অংশ থেকে উচ্চারিত স্বরধ্বনিসমূহকে মধ্য স্বরধ্বনি বলা হয়। মধ্য স্বরধ্বনি উচ্চারণে জিহ্বার মধ্যবর্তী অংশ তালুর কেন্দ্র ভাগের দিকে উত্তোলিত হয়, অর্থাৎ এই মধ্য স্বরধ্বনি উচ্চারণের সময় আমাদের জিহ্বার যে বিকৃত ঘটে বা যে পরিবর্তন ঘটে সেটি এখানে বোঝানো হচ্ছে। আবার দেখুন পশ্চাৎ স্বরধ্বনি কি। জিহ্বার পশ্চাৎ ভাগ থেকে উচ্চারিত স্বরধ্বনিসমূহকে পশ্চাৎ স্বরধ্বনি বলা হয়। পশ্চাৎ স্বরধ্বনি উচ্চারণে জিহ্বার পশ্চাৎ অংশ নরম তালুর দিকে উত্তোলিত হয়। এ হচ্ছে আমাদের প্রথম অংশ, জিহ্বার অংশ।
নিচে একটু ছোট্ট নোট দেখুন। পৃথিবীর অসংখ্য ভাষার স্বরধ্বনিসমূহ বিশ্লেষণ করে প্রধানত 14 প্রকার সম্মুখ, 14 প্রকার মধ্য ও 14 প্রকার পশ্চাৎ স্বরধ্বনি বিন্যাস সম্ভবপর। তো আমরা দ্বিতীয়টি সম্পর্কে জানছি, জিহ্বার উচ্চতা। স্বরধ্বনি বিচারের দ্বিতীয় মাপকাঠি অনুসারে জিহ্বার উচ্চতাকে উচ্চতার পরিমাপের দিক থেকে 7 ভাগে বিভক্ত করা যায়। একটি হচ্ছে উচ্চ মানে হাই বলতে আমরা যা বুঝি, নিম্ন উচ্চ লোয়ার হাই, মধ্য উচ্চ হায়ার মিডিয়াম, মধ্য মিডিয়াম, নিম্ন মধ্য লোয়ার মিডিয়াম, উচ্চ নিম্ন হায়ার লো এবং নিম্ন লো। তো এখন জিহ্বার পরিবর্তনটা খেয়াল করুন। উচ্চ অবস্থায় জিহ্বা মুখ গহ্বরের উপরিভাগের কোনো অংশের দিকে সবচেয়ে বেশি উঁচু হয়। আবার নিম্ন অবস্থায় জিহ্বা প্রায় চ্যাপ্টা অবস্থায় থাকে। আবার মধ্য অবস্থায় জিহ্বা ওই দুই অবস্থার মাঝামাঝি রকম হয়ে থাকে। নোট দেখুন, জিহ্বার উচ্চ এবং মধ্য অবস্থাকে সমান ভাগে ভাগ করলে উপরের অর্ধেক নিম্ন উচ্চ এবং নিচের অংশ মধ্য অবস্থায় পাওয়া যায়। জিহ্বার মধ্য এবং নিম্ন অবস্থাকে সমান অংশে বিভক্ত করলে তেমনি পাওয়া যায় নিম্ন এবং নিম্ন অবস্থা। তো 3 নম্বরে দেখুন, 3 নম্বরে কী রয়েছে, ঠোঁটের অবস্থা। স্বরধ্বনি বিচারের তৃতীয় মাপকাঠি অনুসারে স্বরধ্বনি উচ্চারণের সময় ঠোঁট কী আকার ধারণ করে তা বিচার্য। স্বরধ্বনি উচ্চারণে ঠোঁট দুটি নির্লিপ্ত থাকতে পারে কিংবা প্রসৃত হতে পারে, আবার গোলাকৃতি হয়ে বড় বা ছোট বৃত্তাকারে বাতাস বেরিয়ে যাবার পথ সৃষ্টি করে দিতে পারে। প্রসৃত ঠোঁট দ্বারা উৎপন্ন স্বরধ্বনিকে প্রসৃত মানে আনরাউন্ডেড এবং গোলাকৃতি ঠোঁট দ্বারা উৎপন্ন স্বরধ্বনিকে গোলাকৃতি বা রাউন্ডেড, এই দুই ভাগে ভাগ করা যায়। যেমন আমি যদি বলি যে অ, স্বরেও কিন্তু আনরাউন্ডেড বা প্রসৃত স্বরধ্বনি, কেমন? আবার যদি আমি বলি ও, এই ও কিন্তু গোলাকৃতি বা রাউন্ডেড স্বরধ্বনি। এগুলো মনে রাখতে হবে। এখানে অবস্থা দেওয়া রয়েছে, এই অবস্থা আপনি বিচার করবেন। আপনি একটি আয়না সামনে নিয়ে স্বরধ্বনিগুলো উচ্চারণ করবেন এবং আপনি নিজেই ফেলতে পারবেন যে কোন স্বরধ্বনি কোন ক্যাটাগরিতে পড়ে। তো ঠোঁটের অবস্থা বিচার করে আবার স্বরধ্বনিগুলোকে সংবৃত মানে ক্লোজ বলতে আমরা যা বুঝি, অর্ধ সংবৃত হাফ ক্লোজ, অর্ধ বিবৃত হাফ ওপেন এবং বিবৃত ওপেন, এই 4 ভাগে ভাগ করা সম্ভব। তো নোট দেখুন, স্বরধ্বনি বিচারের চতুর্থ মাপকাঠিতে, অর্থাৎ ওই যে আমি একটা বললাম আনঅফিসিয়ালি আরেকটি যে মাপকাঠি রয়েছে, তো সেই মাপকাঠিতে পেশি সমূহের আপেক্ষিক অবস্থা ভেদ অনুসারে উচ্চ, উচ্চ মধ্য, নিম্ন মধ্য এবং নিম্ন স্বরধ্বনিসমূহকে দৃঢ় এবং নিম্ন উচ্চ, মধ্য ও উচ্চ নিম্ন স্বরধ্বনিসমূহকে শিথিল, এই 2 শ্রেণীতে বিভক্ত করা যায়। তো যাই হোক, আপনারা বুঝতে পেরেছেন যে স্বরধ্বনির শ্রেণীবিন্যাস, যে 3টি মাপকাঠি রয়েছে স্বরধ্বনির, সেই মাপকাঠিগুলো আসলেই আমাদের যে স্বরধ্বনি রয়েছে 11টি, এই স্বরধ্বনিগুলো কোন কোন মাপকাঠিতে পড়ে সেগুলো আপনারা জানবেন। আপনারা সেগুলো যদি নিজে নিজে চর্চা করেন অনেক ভালোভাবে জানতে পারবেন। আরও 2টি বিষয় ছিল এই ক্লাসের মধ্যে, অর্ধ স্বরধ্বনি এবং দ্বি স্বরধ্বনি। ক্লাসটি একটু বড় হয়ে যাচ্ছে, এজন্য আমি অর্ধ স্বরধ্বনি এবং দ্বি স্বরধ্বনি আগামী ক্লাসে আলোচনা করব। তো আজকের এই 2 নম্বর ক্লাসে শুধু স্বরধ্বনি আলোচনা করলাম। আমি আশা করব আপনারা বুঝতে পেরেছেন, আমি যা বোঝাতে চেয়েছি আপনারা বুঝতে পেরেছেন। যদি না বুঝে থাকেন একটু ভাবুন, স্বরধ্বনিগুলো নিয়ে একটু নাড়াচাড়া করুন, একটু বই ঘাটুন, ইনশাল্লাহ আমি আশা করি অনেক ভালোভাবে আপনারা বুঝতে পারবেন। তো যাই হোক, আগামী ক্লাস পর্যন্ত সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন।